প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সকলেই। বাংলাদেশে এখন অত্যন্ত ক্রিটিক্যাল সময় চলে যাচ্ছে, এজন্য তোমরা বাসায় থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে আমি গতদিন যা পড়েছি তার পরপরই পড়াচ্ছি। গতদিন পড়েছিলাম কার্বোহাইড্রেট, আজকে পড়াবো অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, লিপিড। তোমাদের সিলেবাসে অ্যামিনো অ্যাসিড নাই, প্রোটিন লিপিড আছে, এরপরে তো আছে এনজাইম। তাই অ্যামিনো অ্যাসিড তারপর একটু জানতে হবে, তাই নাহলে প্রোটিন লিপিড পড়া যাবে না। অ্যামিনো অ্যাসিড সম্বন্ধে ইতিমধ্যে আমরা আগে পড়েছি, যখন প্রোটিন সিনথেসিস পড়েছি তখন ট্রান্সফারারে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তারপর রাইবোজোমের এসাইড থেকে পিসাইড যে প্রোটিন তৈরি করে, এটাই হচ্ছে অ্যামিনো অ্যাসিডের কাজ। এবং সেই অ্যামিনো অ্যাসিডটাই আমরা একটু দেখাই, তোমরা দেখো, তারপর প্রোটিন পড়বো। অ্যামিনো অ্যাসিডে দেখো, কার্বনে 4টা ভ্যালেন্সি, 4টা হাত। একটা থাকবে এই গ্রুপটি অ্যামিনো গ্রুপ, আর একটা থাকবে অ্যাসিড গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, আর একটা এইচ, আর একটা আর গ্রুপ বিভিন্ন অ্যামিনো অ্যাসিডে বিভিন্ন হয়ে থাকে। তো কার্বনের 4টা হাতের সঙ্গেই কিন্তু অ্যামিনো অ্যাসিড যুক্ত থাকবে। তো এই অ্যাসিড গ্রুপ বা কার্বক্সিল গ্রুপের পাশের এইটাকে বলা হয় আলফা কার্বন। আমি অ্যামিনো অ্যাসিডের সংজ্ঞাটা বলি, এটা জানা দরকার। এখানে আছে, ভালো করে লেখা আছে, অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের মূল গাঠনিক একক। আমরা পড়েছি কোথায়? প্রোটিন সিনথেসিসে। প্রোটিন তৈরি করতে গেলে অ্যামিনো অ্যাসিড লাগবে। কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু, জৈব অ্যাসিডের এক জীবের দেহে যে অ্যাসিড থাকে, এক বা অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের ফলে যে জৈব অ্যাসিড উৎপন্ন হয় তাই অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রতিটি অ্যামিনো অ্যাসিডে থাকবে কমপক্ষে, একাধিক থাকতে পারে, কমপক্ষে একটি অ্যামিনো গ্রুপ, একটি কার্বক্সিল গ্রুপ, এর সাথে অন্যান্য কিছু থাকবে। তাহলে আমাদের দেহে আমরা জানি 20টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে। এই 20 প্রকার অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে সজ্জিত, সমন্বিত হয়ে বিভিন্ন রকম প্রোটিন তৈরি করে। প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন একটু পড়ি আমরা। এই আলফা অ্যামিনো অ্যাসিড কাকে বলে এটা শিখবো বলে এখানে বললাম। অ্যামিনো অ্যাসিড কাকে বলে? অ্যামিনো অ্যাসিডের তারপর আলফা অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের নিকটবর্তী কার্বন পরমাণুটিকে, এই কার্বক্সিল গ্রুপ থেকে অ্যাসিড গ্রুপের নিকটতম কার্বন পরমাণু গ্রুপটিকে আলফা কার্বন বলা হয়। কার্বক্সিল গ্রুপটি আলফা কার্বনের সাথে যুক্ত থাকলে অ্যামিনো অ্যাসিডকে আলফা অ্যামিনো অ্যাসিড বলে। ক্লিয়ার? আমরা অ্যামিনো অ্যাসিড যেহেতু তোমার সিলেবাসে নাই, আমি অ্যামিনো অ্যাসিড কাকে বলে, আলফা অ্যামিনো অ্যাসিড কাকে বলে পরবর্তীতে পড়ানোর সময় এটা লাগবে, এই পরেরটাই, যার জন্য আমি এটুকু বললাম। অ্যামিনো অ্যাসিড না হলে তো মানবদেহের প্রোটিন সিনথেসিস হবে না, তাহলে অ্যামিনো অ্যাসিডকে অবশ্যই পড়তে হবে। প্রোটিন সিনথেসিস না হলে চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটবে না। আর এই প্রোটিন সিনথেসিস হচ্ছে বলে তো আজকে আমাদের এই ভাইরাসে ধরেছে। আমাদের দেহের ভেতরে প্রোটিনকে ভেঙে ফেলতেছে, ভাইরাস একটা বৈশিষ্ট্য বহন করছে, বলবো একটু পরে কিছুটা। যাও, আমি অ্যামিনো অ্যাসিড সম্বন্ধে ডিটেলস বললাম না, আমি এবার বলি প্রোটিন বা আমিষ। আশা করি রেগুলার তোমরা ডিম এবং দুধ খাও, খুব প্রয়োজন খাওয়ার। চাষি ভাইয়েরা এখন ভালোভাবে বিক্রি করতে পারছে না, যার জন্য এটা অনেক দাম কমে গেছে। তোমরা এটা সবসময় খাবে, এখন এভরিডে ডিম এবং দুধ খেতে হবে। আমি সেটা পড়াবো, পড়ার ভেতরে এসে যাবে দেখবা। প্রোটিন কাকে বলে? প্রোটিন হলো অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অণু। আমরা প্রোটিন সিনথেসিস দেখেছি, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড ট্রান্সফারারে নিয়ে যায় রাইবোজোমে, তারপর একটা প্রোটিনের লাইন হয়ে গেছে। তাহলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের একটা সমাহার। আর একটু ভালোভাবে বলি, প্রোটিন হলো উচ্চ অণুবিকোদন বিশিষ্ট বৃহৎ অণুর জৈব রাসায়নিক পদার্থ, যা হাইড্রোলাইসিস প্রক্রিয়ায়, মানে পানিতে গুললে শুধু অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। দেখো কত বড় একটা প্রোটিনের লাইন। একটি কোষের অভ্যন্তরে সারাক্ষণ শত শত প্রকার প্রোটিন তৈরি হয়, তাই নলে তো আমরা বাঁচতাম না, কথা বলতে পারতাম না, জীব বাঁচত না। তাহলে প্রোটিন কাকে বলে বললাম। এখানে একটু কথা বলবো, প্রোটিন জীবদেহে বিরাজমান কোথায় থাকে, এগুলো কিন্তু এমসিকিউতে দেবে। জীবদেহে প্রায় সর্বত্রই প্রোটিন বিদ্যমান। জীবদেহের সব অঙ্গ গঠনের বস্তু হলো প্রোটিন। জৈব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইম, অ্যান্টিবডি, হরমোন সবই হলো প্রোটিন। জীবদেহে এনজাইম কাকে বলে পড়ব আমরা।
সব, তবে একটা কথা মনে রেখো, সব এনজাইম প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম না। ব্যাখ্যা আমি এনজাইম চ্যাপ্টারে বলবো, তারপরে একটু বলি। এনজাইম জীবদের কোনো জৈবিক ক্রিয়া বিক্রিয়ায় সাহায্য করে, কিন্তু প্রোটিন সব বিক্রিয়ায় সাহায্য করে না। আবার এনজাইম প্রোটিন, যার জন্যই সব এনজাইমকে প্রোটিন বলছি। আবার প্রোটিন জৈব বিক্রিয়ায় সাহায্য করে না, তাহলে ওটাকে এনজাইম বলা যাবে না। আমি আরও ব্যাখ্যা বলবো এনজাইম বলানোর সময়। আর একটা শব্দ আছে এখানে, পেপটাইড বন্ড। কি জিনিস? বিভিন্ন অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে শৃঙ্খলিত হয়ে একটি প্রোটিন গঠন করে। একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ, ওই যে অ্যামিনো অ্যাসিড পড়ে আসলাম এই জন্য। অপর একটি অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপ, ওই যে আলফা অ্যামিনো গ্রুপ কাকে বললাম? অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যে অ্যামাইড বন্ড গঠন করে তাকে পেপটাইড বন্ড বলে। ক্লিয়ার? তাহলে পেপটাইড বন্ড কি? সিকিউ এর পরে আসবে, বা প্রোটিন কি সেটা সিকিউ এর পরে আসবে। তাহলে এই প্রোটিন পেপটাইড বন্ড কাকে বলে বললাম? পেপটাইড বন্ড তৈরিতে পানি নির্গত হয়, বেড়ে যায়, দুটি ভিন্ন অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে ডাইপেপটাইড, তিনটা যুক্ত হয়ে ট্রাইপেপটাইড ইত্যাদি। এগুলো তোমরা পড়ে নেবা। প্রোটিন, প্রতিটি জীবতে অসংখ্য ধরনের প্রোটিন থাকে, এটা আমরা জানি। একটি জীবদের যতটি জিনের প্রকাশ ঘটবে সবই প্রোটিনের মাধ্যমে। যত রকম প্রোটিন তত রকম তার বৈচিত্র্যতা আসবে। এটা আমি বারবার বলেছি যে প্রোটিন জীবদের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, এটা তোমরা দেখবে। অর্থাৎ একটি জীবদের যতটি জিনের প্রকাশ ঘটে ওই দেহে তত ধরনের প্রোটিন থাকে। কাজেই হাজার হাজার ধরনের প্রোটিন একটি জীবদের থাকতে পারে। আবার দুটি প্রজাতির মধ্যে যেহেতু জিনগত পার্থক্য থাকবে, সেহেতু তাদের মধ্যে প্রোটিনের ধরনগত পার্থক্য থাকে। আমি এবং শিম্পাঞ্জি পার্থক্য থাকবে, গরু এবং ছাগল পার্থক্য থাকবে। তারপর একই প্রজাতির দুটি জীবের মধ্যে কিছুটা পার্থক্য থাকলেও থাকতে পারে। আমি একটা মানুষ আর একজন একটা মানুষ, আফ্রিকান ব্যক্তি একজন মানুষ, আমি এশিয়ান একজন মানুষ, দুজন দুই রকম, তাহলে পরিবর্তন রয়ে গেছে। কাজেই একই প্রজাতির দুটি জীবের মধ্যে প্রোটিনের কাঠামোগত পার্থক্য থাকবে। এই শব্দগুলো কিন্তু এমসিকিউতে দেবে, এমসিকিউতে দিয়ে তারপর তোমাকে বৈশিষ্ট্য লিখতে বলবে। কোষের রাইবোজোম ছাড়া তো প্রোটিন সংশ্লেষণ হয় না। কোষের রাইবোজোম জীবদের ভেতরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু প্রোটিন সংশ্লেষণের জন্য। প্রোটিনের বৈশিষ্ট্য, কলয়েড প্রকৃতির, অধিকাংশ কেলাসিত। একটু ময়দা বাটিতে পানিতে নিয়ে গুলি ফেলেছো, তলতলে নরম, আঙ্গুল দিলে ঢুকে যাবে, শক্ত না। আবার আঙ্গুল করলে হয়তো লাগবে, আঙ্গুলে লাগবে না। দিস ইজ কলয়েড লাইক। অধিকাংশ কেলাসিত। প্রোটিনকে পানিতে দ্রবণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, আগেই বলেছি। বহুবিধ জৈব ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। প্রোটিন পানিতে লৌহ অ্যাসিডে ক্ষার, মৃদু লবণে দ্রবণীয়। এটি কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত। প্রোটিনের সংজ্ঞা বলার সময় সেটাও তোমরা বলতে পারবা। এতে সালফার, আয়রন, তামাও থাকতে পারে। অ্যাসিডের প্রয়োগ করলে প্রোটিন তঞ্চিত, অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিনের বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ দুধ কাটা যেমন তঞ্চিত, তঞ্চন হয়। একটা ছোট্ট নিউবর্ন বেবির মুখে যদি একটু লবণ লাগাই যায় তার মুখটা কেমন কসমস করে, ঠিক তঞ্চনা, তঞ্চিত হয়ে যায়। যাও, প্রোটিনের শ্রেণী বিভাগ তোমার বইয়ে আছে আরো রকম, কয়েক রকম। তার ভেতরে এটা আমি একটু পড়ে আছে, এটা তোমাদের বই দেখে একটু দেখাই। প্রোটিনের শ্রেণী বিভাগ, প্রোটিনের শ্রেণী বিভাগ। জৈবিক কার্যাবলীর ভিত্তিতে প্রোটিনকে প্রোটিনকে দুই ধরনের হয়। একটা গাঠনিক প্রোটিন, আর একটা হচ্ছে আকৃতি। গাঠনিক প্রোটিন আর কার্যকরী প্রোটিন। গাঠনিক প্রোটিন যেমন গঠন করে আমাদের দেহকে গঠন করার জন্য, এরা জীবদের বিভিন্ন অংশ গঠন করে, কোষ ও টিস্যুর গঠনকে সুদৃঢ় করে। এ ধরনের প্রোটিন ত্বক, চুল, গরুর শিং, খুর, অন্তকঙ্কাল, অস্থি, তৃণাস্থির ভেতর থাকে। যোজক টিস্যু, এক জায়গার তার এক জায়গায় যে যুক্ত করে যে টিস্যু তাতে থাকে। তার যেমন উদাহরণ কেরাটিন, কোলাজেন, ফাইব্রাইন ইত্যাদি। তাহলে এখানে তোমার পড়বা এই জ্ঞানগুলো, যেমন ত্বক, চুল তৈরি করে নিচের কোন প্রোটিনটি, বা জীবতে প্রোটিন বিভিন্ন প্রকার ভূমিকা পালন করলে নিচের কোনটি সঠিক, এইভাবেই পড়বে। তাহলে গাঠনিক প্রোটিন পড়বা, তাদের উদাহরণ পড়বা। কার্যকরী প্রোটিন, জীবদের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়াকে সকল সময় গতিশীল রাখার জন্য যে প্রোটিন তাকে কার্যকরী প্রোটিন বলে, যেমন এনজাইম, হরমোন, ভিটামিন ইত্যাদি। তাহলে এগুলো পড়তে হবে। আকৃতি অনুযায়ী প্রোটিন দুই ধরনের, তন্তুময় প্রোটিন
তারপরে গ্লোবিউলার প্রোটিন, তন্তুময় প্রোটিন। যখন পলিপেপটাইড মানে অনেকগুলো প্রোটিন মিশ্রণকে পলিপেপটাইড প্রোটিনের সমান্তরালভাবে একটি অক্ষরাবার সজ্জিত থাকে, তখন তার লম্বা তন্তুর আকার দেখায়, একে তন্তুময় প্রোটিন বলে। যেমন কেরাটিন, কোলাজেন, ফাইব্রাইন। এই যে আমি ছোট ছোট উদাহরণগুলো বলছি, এইগুলো কিন্তু এখান থেকে জ্ঞানমূলক এমসিকিউ দেবে। গ্লোবিউলার প্রোটিন, যেসব প্রোটিনের গঠন গোলাকৃতির হয় তাদেরকে গ্লোবিউলার প্রোটিন বলে, যেমন মায়োগ্লোবিন, ইনসুলিন, হিমোগ্লোবিন। ডায়াবেটিস রোগীদের ইনসুলিন পুষ্কর দিতে প্রোটিন, তো এইগুলো শিখতে পারি। তারপর আছে গঠন অনুসারে প্রোটিন 4 প্রকার: প্রাইমারি প্রোটিন, সেকেন্ডারি প্রোটিন, টার্সিয়ারি প্রোটিন বা কোয়াটারনারি প্রোটিন। তাহলে আমরা এই প্রাইমারি প্রোটিন, এখানে তোমাদের বইয়ের ছবি আছে সুন্দর করে, এটা খুব সুন্দর ছবি আছে, এটা তোমাদের দেখার এত না। তোমরা এই ভৌত রাসায়নিক গুণাবলীর বৈশিষ্ট্যের পরে ভৌত রাসায়নিক গুণাবলীর বৈশিষ্ট্যকারে প্রোটিনকে আমরা ভাগ করে থাকি 3 প্রকার: সরল প্রোটিন, ওই যে আছে সরল প্রোটিন, তারপরে কি আছে যুগ্ম প্রোটিন আর উদ্ভাবিত প্রোটিন। আমি স্লাইডে দেখাই যে প্রোটিনের শ্রেণী। এখানে বলছি আমরা যে গঠনের ভিত্তিতে বা ভৌত রাসায়নিক গুণাবলীর পরে প্রোটিন 3 প্রকার: সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন বা সংশ্লেষিত প্রোটিন, আর উদ্ভাবিত বা উৎপাদিত প্রোটিন, যা আমরা উৎপাদন করতে পারি। সরল প্রোটিন, যে প্রোটিনকে এনজাইম বা অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড ছাড়া কিছুই পাওয়া যায় না, তাকে সরল প্রোটিন বলা হয়। দ্রবীয়তার উপর ভিত্তি করে একে 7টা ভাগে ভাগ করে। আমি প্রথমেই বলি, এই 7টা ভাগের প্রত্যেকটা সংজ্ঞা শিখবা, প্রত্যেকটার উদাহরণ শিখবা। এখানে কিন্তু এমসিকিউ দেবে। এবং নিচের কোনটি অ্যালবুমিন, বা তোমাকে ডিমের সাদা অংশ খেতে বলেছে ডাক্তার, এই ডিমের সাদা অংশ না খাইলে তুমি দিন দিন দুর্বল হয়ে যাবে, এমন একটি উদ্দীপক দিয়ে এমসিকিউতে দেবে। ডিমের সাদা অংশ হলো অ্যালবিউমিন, বা প্রত্যেকটা নাম দেবে। বা এখানে যে ডিমের সাদা অংশ আছে, তা শিম বীজে থাকে, মাংসপেশিতে কি প্রোটিন থাকে, রক্তরসে কি থাকে, এসবগুলো আছে। দুধের ল্যাকটালবুমিন কি থাকে, এসবগুলো বলছে। তাহলে অ্যালবুমিন এর উদাহরণ শিখবা, সংজ্ঞা শিখবা। তারপর গ্লোবিউলিন, উদাহরণ শিখবা, সংজ্ঞা শিখবা, কোথায় পাওয়া যায়। গ্লোবিউলিন ডিমের কুসুমে পাওয়া যায়, ওটা ডিমের সাদা অংশে পাওয়া যায়। তারপর পাট, তুলা ইত্যাদি আঁশে এসব পাওয়া যায়। মটর বীজে লেগুনিন থাকে, চীনাবাদামে অ্যারাসিন থাকে, আলুতে টিউবেরিন থাকে ইত্যাদি। এই উদ্ভিজ্জ প্রোটিন, নিচের কোনটি উদ্ভিজ্জ প্রোটিন, নিচের কোনটি সরল প্রোটিন, নিচের কোনটি উদ্ভিজ্জ সরল প্রোটিন, এভাবেই এমসিকিউ দেবে। আমি পড়ার ভেতরে কিন্তু সিকিউ এমসিকিউ বলে যাই প্রত্যেকদিন। তাহলে গ্লোবিউলিন, গ্লুটেনিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন, প্রোটিন, এগুলো ধরে ধরে না পড়েই তোমার বইয়ের বহু জিনিসটা তুমি পড়বা। এই যে ভুট্টার জেইন পাওয়া যায়, তারপরে ধানের বার্লির হর্ডিন পাওয়া যায়, তারপরে রাইয়ে গিলিয়াডিন পাওয়া যায়, গমে পাওয়া যায়, চাউলে পাওয়া যায়, গমে গ্লুটেনিন পাওয়া যায়। এইসব জিনিসগুলো তোমাকে প্রোটিনের উদাহরণ সহ, এটা সরল প্রোটিন না যুগ্ম প্রোটিন, এটা তোমার কোন প্রোটিনের কি কাজ, কোন প্রোটিনের নাম কি, এগুলো তোমাকে শিখতে হবে। তাই নয় কি থেকে এমসিকিউ পারবা না কি। এই যে শিং, নখ, খুর, চুলে কেরাটিন পাওয়া যায়, আমি আগে একবার বলে এসেছি, এগুলো কিন্তু এমসিকিউ দিবেই। প্রত্যেক বছর প্রোটিনদের এই চ্যাপ্টার থেকে এক বা একাধিক এমসিকিউ থাকবে কাজ দিয়ে, থাকবে উদাহরণ দিয়ে, তোমরা বোঝো এটা। তারপরে এবার যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন বা সংশ্লেষিত প্রোটিন, যে প্রোটিনের সাথে কোনো অপ্রোটিন অংশ, আমরা এনজাইম পড়ার সময় অপ্রোটিন আর প্রোটিন অংশ তথা প্রস্থেটিক গ্রুপ আমরা পড়াবো, কোনটা অপ্রোটিন অংশ, কোনটা প্রোটিন অংশ, কোনটা প্রস্থেটিক গ্রুপ, এটা বলবো। যে প্রোটিনের সঙ্গে কোনো অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকে কনজুগেটেড প্রোটিন বা যুগ্ম প্রোটিন বলে। কনজুগেটেড প্রোটিনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন নিউক্লিয় প্রোটিন, আমরা শিখেছি নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস প্লাস প্রোটিন এসব থাকে। হাইড্রোলাইসিস করলে যে প্রোটিন থেকে একটি সরল প্রোটিন ও একটি নিউক্লিক অ্যাসিড পাওয়া যায় তাকে নিউক্লিয় প্রোটিন বলা হয়। নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিক অ্যাসিড থাকে। আচ্ছা, এরা পানিতে দ্রবণীয়, ক্রোমোজোম এবং ক্রোমোজোমে পাওয়া যায়। গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন, প্রোটিনের সাথে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট, বিশেষ করে মনোস্যাকারাইড, সে তো কয়েকদিন আগে পড়ে আসলাম, যুক্ত হলে তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। সেল মেমব্রেনে এই গ্লাইকোপ্রোটিন পাওয়া যায়। সেল মেমব্রেন, যে কোনো সেল মেমব্রেন, সেলের মেমব্রেন, সেলের ঝিল্লিতে। লিপোপ্রোটিন, লিপিড ও প্রোটিন, এটি লিপিড ও সরল প্রোটিনের সমন্বয়ে গঠিত একটি জৈব রাসায়নিক পদার্থ। এটা কোথায় পাওয়া যায়? এই দেখো লেখছে লিপিড সরল প্রোটিন অণুর সাথে যুক্ত হয়ে থাকে বিভিন্ন
নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ওই যে দেহের ভিতরে যত অর্গানেলসগুলো আছে, সব নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি, এদের যে মেমব্রেনটা থাকে, এই মেমব্রেনের সেল মেমব্রেনে থাকে সাধারণত লিপোপ্রোটিন থাকে। আচ্ছা, সবসময় বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবো, দুই এক জায়গায় এক্সেপশন রয়েছে। আচ্ছা, এই 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 প্রোটিনগুলোর কাজ হচ্ছে গাঠনিক উপাদান হিসাবে বিভিন্ন মেমব্রেন গঠন করে। এক কথায় এই সংশ্লিষ্ট বা যুগ্ম প্রোটিন কোষের মেমব্রেনটা গঠন করে। তারপরে ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন, এসবও আছে এখানে। তুমি এগুলো রিডিং করবা এবং মনে রাখার চেষ্টা করবা। তার উদাহরণ শিখবা কিন্তু ফসফোপ্রোটিন, ফ্লাভোপ্রোটিন ইত্যাদি। এইবার আসছি আমরা এই উৎপাদিত প্রোটিন। উৎপাদিত প্রোটিন উৎপাদন করা যায়, যেটা সহজে আমরা কারখানায় উৎপাদন করতে পারি। এসব প্রোটিন প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, একটু আগে যখন ওটা প্রকৃতিতে থাকে। যেমন আমি ডিম যদি খাই, আমি যদি মাছ যদি খাই, আমি যদি মাংস যদি খাই, আমি যদি উদ্ভিজ্জ অংশ খাই, দিস আর অল ন্যাচারাল। সেখান থেকে আমাদের প্রোটিনটা কনজাম হচ্ছে এবং আমাদের এই অভাবটা পূরণ হচ্ছে। এসব প্রোটিন প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, তাপের প্রভাবে, এনজাইমে বা রাসায়নিক পদার্থের ক্রিয়া বিক্রিয়ায় অথবা কৃত্রিম উপায়ে প্রোটিন অণু থেকে তৈরি হয়। উদাহরণ যেমন প্রোটিওজ, পলিপেপটাইড, মায়োসিন থেকে মায়োসান, অ্যালবুমিন থেকে অ্যালবোসোম ইত্যাদি। এই নিচের কোনটি উৎপাদিত প্রোটিন জ্ঞানমূলক, নিচের কোনটি যুগ্ম প্রোটিন, এভাবে প্রশ্ন দিতে পারে। আচ্ছা, গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিনকে দুই রকম ভাগ করে, এটা কিন্তু মনে রাখতে হবে। প্রথম শ্রেণীর প্রোটিন আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। প্রথম শ্রেণীর প্রোটিন কোথায় পাওয়া যায়, আমরা পাই কোথায় বলতে পারবো তোমরা, আশা করি। প্রথম শ্রেণীর প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ জীবদেহে যে জিনিসটা খুবই প্রয়োজন এবং জীবদেহে গুণগত মান বৃদ্ধি করবে, আমাদের দেহের ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করবে, এইটার পরে মেনে নির্ভর করে। যেমন প্রথম শ্রেণীর প্রোটিন মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম, সয়াবিন ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, যেসব প্রোটিন সবগুলো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে না, এতে সম্পূর্ণ অ্যামিনো অ্যাসিড থাকে না, এতে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলা হয়। সামান্য কিছু ব্যতিক্রম থাকতে পারে। উদ্ভিজ্জ প্রোটিন এটা পাওয়া যায়। প্রোটিনের রাসায়নিক উপাদান আমরা পড়বো। তাহলে আমরা প্রথম শ্রেণীর প্রোটিন, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন পড়লাম। প্রোটিনের রাসায়নিক উপাদানে নিশ্চয়ই 20 প্রকার অ্যামিনো অ্যাসিডই প্রোটিনের প্রধান রাসায়নিক উপাদান। এছাড়া যুগ্ম প্রোটিনের প্রোস্ট্যাটিক গ্রুপ হিসাবে লিপিড, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি থাকে, আমরা একটু আগে পড়ে এসেছি। আচ্ছা, প্রোটিনের কাজ, ঠিক আছে। প্রোটিনের কাজ, কোষে প্রোটিন সঞ্চিত খাদ্য হিসাবে কাজ করে এবং প্রয়োজনে শক্তি উৎপাদন করে। সকালবেলা খেয়েছি, আমাকে সঞ্চিত শক্তি দিচ্ছে খাদ্য, যার জন্য কথা বলতে পারছি, এই ধরনের আর কি। বিভিন্ন অঙ্গাণু ও কোষ ঝিল্লি গঠনে কাজ করে, আমরা সব কাজগুলো দেখে এসেছি। এনজাইম হিসাবে জীবদেহে ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তথা জীবদেহকে সচল রাখে। অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসাবে দেহের প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এবং দেহকে রোগমুক্ত করে। এই যে মহামারী ভাইরাসে ইংল্যান্ডে কি করেছে, যুক্তরাজ্যে কি করেছে, একজন গবেষক একজন ভদ্র মহিলার গায়ে একটা পুশ করেছে। কি পুশ করেছে? এই অ্যান্টিবডি প্রথমে পুশ করেছে, এই ভাইরাসের অ্যান্টিবডি। দেহে অ্যান্টিবডি সৃষ্টি হয়ে অ্যান্টিজেন যখন তৈরি হবে তখন ভাইরাস এবার পুশ করলে তাকে আর ভাইরাস ধরবে কিনা, এই তাদের পরীক্ষা ছিল বিজ্ঞানী বৃন্দের। তার বলছে প্রোটিন খাইলে, তার প্রোটিন থাকলে অ্যান্টিবডি গঠন করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসাবে দেহের প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এবং দেহকে রোগ মুক্ত রাখে। যে প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, ইমিউনিটি বাড়াচ্ছে। জীবদের প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে, বিভিন্ন হরমোন লাগে, মেয়েদের একরকম, পুরুষদের একরকম, উদ্ভিদের একরকম। হিস্টোন প্রোটিন নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করে। হিস্টোন একটা প্রোটিন যা নিউক্লিয়াস আর নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করে। কিছু প্রোটিন বিষাক্ত হয়, তোমার থুতু তোমার জন্য ভালো, ইট ইজ প্রোটিন। সাপের থুতু তথা সাপের লালা তোমার জন্য বিষাক্ত, তাহলে একে অপরের বিষাক্ত। তা বলে না, কোথাও কোনো ফুসকুড়ি বা কিছু হলে আমরা থুতু লাগাই, অর্থাৎ ওইখানে তাড়াতাড়ি অ্যান্টিজেন সৃষ্টি হয়ে যাবে। কিছু প্রোটিন বিষাক্ত হয়, অনেক জীব তা খেয়ে মারা যায়, যেমন সাপের বিষ প্রোটিন। যে সকল উদ্ভিদে বিষাক্ত প্রোটিন থাকে তাকে পশু পাখি খেলে সেই উদ্ভিদ আত্মরক্ষা করে তার এই দিয়ে। হিমোগ্লোবিন প্রোটিন প্রাণীদের সমস্ত কোষে অক্সিজেন সঞ্চালন করে। মানবদের পেপটাইড থেকে উৎপাদিত প্রোটিন ডিফেন্সিভ, দেহকে ডিফেন্সিভ অ্যান্টিবডি সৃষ্টি করে। এই ইন্টারফেরন একটি কোষীয় প্রোটিন, এটি ভাইরাস আক্রমণে স্বতঃস্ফূর্তভাবে দেহে তৈরি হয়। ধারণা করা হচ্ছে ইন্টারফেরন ক্যান্সার ও ভাইরাসজনিত রোগ নিরাময়ে
ওই যে ভদ্রমহিলা বিজ্ঞানী, অত্যন্ত তরুণ বিজ্ঞানী, যার গায়ে যেটা ঢুকেছে ইন্টারফেরন, দেহে অ্যান্টিবডি তৈরি করার জন্য। অর্থাৎ বিজ্ঞানীরা একটা আবিষ্কার করেছে এই করোনা ভাইরাসের, যেটা এই ইন্টারফেরনটা ঢুকাইলেই, দিস ইজ প্রোটিন, ঢুকাইলেই তার দেহে ইমিউনিটি বেড়ে যাবে। এইবার তার দেহে যদি আমি এই ভাইরাস ঢুকাই, তাহলে তখন তাকে যদি না ধরে, তাহলে আমার ভ্যাকসিন তৈরি হয়ে গেল ওই ইন্টারফেরনটাই, দিস ইজ ইন্টারফেরন। এইভাবেই আমরা প্রোটিনের কাজ করে থাকি, সুন্দর জিনিস। কিন্তু এইগুলো সবই করতে গেলে মূল কথা, তোমাকে ন্যাচারাল প্রোটিন দিয়েই তোমার দেহের ইমিউনিটি বাড়াইতে হবে। সেটার একমাত্র প্রথম যা জিনিস হচ্ছে ডিম, দুধ, মাছ, তাই না? এটা খেলেই তোমার দেহে ইমিউনিটি বেড়ে যাবে। তাই তোমরা সবসময় এখন অবশ্যই প্রতিদিন ডিম, দুধ, মাছ খাও। অনেকে দুধ খেতে গেলে মনে করো যে গ্যাস হবে বা অ্যাসিড হবে, তোমরা একটু মিষ্টি গুলে খাও, চিনি গুলে খাও, তার সঙ্গে তোমরা তাতে একটু গুড় গুলে খাও, বা তোমরা তার সঙ্গে একটু হরলিক্স গুলে খাও, তোমাদের সমস্যা হবে না এবং তোমাদের খাওয়ার খুবই প্রয়োজন। তাই জীবদেহে প্রোটিনের ভূমিকা আমি যা বলে ফেললাম, ইন্টারফেরনের কথা বলেছি, ইমিউনিটির কথা বলেছি। জীবদেহে প্রোটিনের ভূমিকা অত্যাবশ্যকীয়ভাবে গুরুত্বপূর্ণ। এটি দেহের গঠন উপাদানের একটি বড় অংশ। সিকিউতে 4 নম্বর কোশ্চেনে দেবে, প্রোটিন ছাড়া দেহাঙ্গ বা অঙ্গাণু সঠিক গঠন সম্ভব নয়। সজীব দেহ কতগুলো রাসায়নিক ক্রিয়ার সমষ্টি মাত্র। আমার দেহে একটা ইঞ্জিন, ইট ইস মেশিন, এখানে অলওয়েজ চলছে, বিক্রিয়া চলছে। এটা চালাতে গেলে তো আমাকে, ইঞ্জিন চালাতে গেলে ফুয়েল দিতে হয়। ফুয়েল মানে তোমার খাদ্য মানে খাদ্যের সঙ্গে যে খাদ্য অন্যান্য জিনিস আছে, কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন। ওই যে রুই মাছ ঝোল দিয়ে খেয়ে এসেছিলে, বলছিলে কী কী খেয়েছিলে, ভাত খেয়েছিল, কার্বোহাইড্রেট, রুই মাছ প্রোটিন, আর ভাজা বা ঝোল তেল দিয়ে করেছে, তাই কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন এসব খুব প্রয়োজন। আর এসব ক্রিয়া বিক্রিয়া এনজাইম কর্তৃক নিয়ন্ত্রিত। জীবদেহে যে ক্রিয়া বিক্রিয়া করে সবসময় এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়। সব এনজাইমই প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম না। আবারও বলেছি, আবারও বলবো, পরে বলবো। জিনের বৈশিষ্ট্য প্রকাশ ঘটে প্রোটিনের মাধ্যমে, বারবার বলেছি। জিনের বৈশিষ্ট্যের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যমণ্ডিত জীবের সৃষ্টি হয়। আর বৈশিষ্ট্য প্রকাশ ছাড়া জীবের অস্তিত্ব নাই। জীবদের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন হরমোন বিশেষ ভূমিকা রাখে, যে হরমোন ও প্রোটিন। এই যে ইনসুলিন, হিমোগ্লোবিন, আমাদের দিয়ে ইনসুলিন তৈরি হচ্ছে। অধিকাংশ হরমোনই প্রোটিন। দেহের ইমিউন সিস্টেম ও, ইমিউন মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম ও প্রোটিন নির্ভর। প্রোটিন দেহের শক্তির উৎস হিসাবে কাজ করে। কোষ চক্র সম্পন্ন করতে, কোষের ভেতরে সেল সাইকেল পড়েছিলাম, করতেও প্রোটিনের প্রয়োজন। ট্রান্সক্রিপশন সম্পন্ন করতেও প্রোটিনের প্রয়োজন। ট্রান্সলেশন, প্রোটিন সিনথেসিসে পড়েছি। বিভিন্ন ধরনের ক্যান্সারের কারণ হিসাবে ভাইরাস চিহ্নিত হয়েছে, নিঃসন্দেহে। ইন্টারফেরন নামক বিশেষ প্রোটিন ভাইরাস প্রতিরোধক হিসাবে ব্লাড ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়। ওই যে ভদ্রমহিলা বিজ্ঞানী, তার গায়ে ইন্টারফেরন ঢুকিয়েছে। ইন্টারফেরন ঢুকানোর পরে বিজ্ঞানীরা দেখছে যে তার দেহে ইমিউনিটি করছে কিনা, তারপর মূল করোনা ভাইরাস তাকে দিবে। অর্থাৎ ইন্টারফেরন ইজ অলসো প্রোটিন। রোগ জীবাণু ধ্বংস এবং নিয়ন্ত্রণের জন্য পোষক দেহে যে অ্যান্টিবডি তৈরি হয়, তার সংশ্লেষ করতে প্রোটিনের প্রয়োজন। তার দেহেতে অ্যান্টিবডি তৈরি হয়, তখন তো ভাইরাস দিবে। বিভিন্ন জীবের বিপাকীয় ক্রিয়ায় প্রোটিন থেকে বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়। এসব পদার্থ জীবের আত্মরক্ষার জন্য বিশেষ সহায়ক, যেমন সাপের বিষ। মস্তিষ্কে উৎপন্ন মস্তিষ্ক এন্ডরফিন ব্যথানাশক হিসাবে অতি সম্প্রতি আবিষ্কৃত। এটা আর দরকার না। আমি খাদ্য তালিকায় প্রোটিন, অনেক কথাই আছে খাদ্য তালিকায় প্রোটিন। এখানে একটা এই কথাটা বলি শোনাই। আমাদের খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার রাখা অপরিহার্য, কারণ শরীর গঠনে প্রোটিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রকার খাদ্যে প্রোটিনের পরিমাণ বিভিন্ন রকম। পরিমাণের দিক দিয়ে সবচেয়ে বেশি প্রোটিন থাকে বিভিন্ন ডাল জাতীয় খাবারে, কিন্তু এরপরেও পুষ্টিবিজ্ঞানীগণ ট্রান্স প্রোটিনকে প্রাধান্য দিয়েছেন। ডাল 3 নম্বর। দেখো, প্রোটিন তৈরি হয় 20 প্রকার অ্যামিনো অ্যাসিড দিয়ে। বারবার বলছি একই কথা। গাঠনিক ইউনিট হিসাবে এই 20 প্রকার অ্যামিনো অ্যাসিডই অত্যাবশ্যক। মানবদের চাহিদা অনুযায়ী মাত্র 8টি অ্যামিনো অ্যাসিড, বি কেয়ারফুল, 8টা নাম লিখতে হবে, নাম শিখতে হবে। লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মেথিওনিন, থিওনিন, ভ্যালিন, ফেলাইন, অ্যালানিন এবং ট্রিপ্টোফ্যান কে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বলা হয়। অন্য 12টা কম বেশি থাকলে দোষ নেই, বা কম থাকলে, কিন্তু এই 8টা অবশ্যই প্রয়োজন। এর কারণ হলো 12টি অ্যামিনো অ্যাসিড আমাদের দেহ অভ্যন্তরে সংশ্লিষ্ট হতে পারে, কিন্তু উক্ত 8টি অ্যামিনো অ্যাসিড দেহ অভ্যন্তরে সংশ্লিষ্ট হয় না, খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। অর্থাৎ 12টা আমাদের দেহে তৈরি হতে পারে, কিন্তু ওই 8টা আমাদের খেয়ে তৈরি করতে হয়। তাই এখানে বলছে সব প্রোটিনের সব অ্যামিনো অ্যাসিড থাকে না, তাই যেসব প্রোটিনের সবকটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে খাদ্য তালিকায় সেগুলোই প্রাধান্য দেওয়া হয়।
এদিক থেকে প্রাণীজ প্রোটিন মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি অগ্রগামী উৎকৃষ্ট, এবং উদ্ভিজ্জ প্রোটিন যেমন ডাল অনুগামী। তাহলে ডালের অবস্থান কোথায়? তাহলে মাছ, মাংস, দুধ, ডিম অবশ্যই অগ্রগামী। প্রকৃত তাহলে আদর্শ প্রোটিন কি, এটা আমরা শিখতে হবে। কেন আদর্শ প্রোটিন বলা হয় এই প্রশ্নগুলি, কিন্তু তোমার এইখান থেকে এইগুলো আনতে হবে যে এর ভেতরে অত্যাবশ্যকীয় 8টি অ্যামিনো অ্যাসিড বিদ্যমান, যা দেহের জন্য অতীব প্রয়োজন, যা দেহে তৈরি হয় না, বাইরে থেকে দিতে হয়। তাই আদর্শ প্রোটিনের কথা বলছি। প্রকৃতপক্ষে প্রোটিনের মান বিচারে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড সমূহের উপস্থিতি প্রধান বিবেচ্য বিষয় নয়। অত্যাবশ্যকীয় 8টি অ্যামিনো অ্যাসিডের একটিও যদি মিনিমাম আদর্শ পরিমাণ চেয়েও কম থাকে, তাহলে এর মান কমে যায়, কারণ দেহ সঠিক পরিমাণে তার সংশ্লেষ করতে পারে না। মানের দিক থেকে উদ্ভিজ্জ প্রোটিন পিছনে থাকার এইটি কারণ। আদর্শ প্রোটিন পাওয়া যায় ডিম এবং দুধে। আমি আবারও বলছি, ছেলে মেয়েরা তোমরা সবাই, তোমাদের পরিবার প্রয়োজন, সবাই ডিম এবং দুধ এখন খাওয়া খুব প্রয়োজন, বডিতে ইমিউনিটি করবে। তাই এই দুটি আদর্শ প্রোটিন, এই দুটিকে আদর্শ খাবার বা আদর্শ প্রোটিন বলা হয়। চালের প্রোটিন, ডালের প্রোটিন একসাথে হলে একটির অভাব অপরটিটা কিছুটা পূরণ হয়। তাই চাল ডালের খিচুড়ির পুষ্টিমান ভাত ও ডালের উপরে। যাও, আমরা প্রোটিন পড়লাম, এখন এইবার পড়ি আমরা লিপিড। রুই মাছ কিন্তু ঝোল করেছিলে তেল দিয়ে। যাই হোক, আমরা একটা ডিম যদি তেলে দিয়ে ভাজা হয় সেটাও কিন্তু এসে গেল। লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীতে বিদ্যমান একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থের নাম লিপিড। কার্বোহাইড্রেটের মতো লিপিড ও কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। আমরা কার্বোহাইড্রেটে পড়েছি না, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1:2:1, এটাও তাই। উদ্ভিদে বিশেষ করে ফল ও বীজে অধিক পরিমাণ লিপিড পাওয়া যায়। সরিষা মেশিনে পিষলে তেল বেরোলো, তাহলে বীজে লিপিড না? যে কোনো ফলের আঁটি বা দানার ভেতরে, যেমন কুমড়ার বীজের ভেতরে যে আছে ওটা কিন্তু লিপিড। তাই বলছে ফল ও বীজের ভেতরে অধিক পরিমাণ লিপিড পাওয়া যায়। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সমন্বয়ে গঠিত স্নেহজাতীয় পদার্থকে লিপিড বলে। আর একটু ভালো করে বলছে, রাসায়নিকভাবে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের এস্টারকে লিপিড বলে। এস্টার মানে গঠন। লিপিড পদার্থ স্নেহ তেল রূপে বিদ্যমান থাকে। সাধারণ তাপমাত্রায় কতিপয় লিপিড শক্ত থাকে, নারিকেল তেল সাধারণ তাপমাত্রায় জমে যায় শীতকালে, এবং 20°C তাপমাত্রায় কতিপয় লিপিড তরল থাকে, যেমন সরিষার তেল। যাও, আমরা লিপিডের কোনটা তেল, স্নেহ আর কোনটা তেল সেটা আমরা বলছি। তাহলে তেল হচ্ছে 20°C তাপমাত্রায় যেটা লিকুইড থাকে, আর 20°এর নিচে বা তা থাকে সাধারণ তাপমাত্রায় যে শক্ত থাকে সেটাকে বলা হয় স্নেহ পদার্থ। লিপিডের বৈশিষ্ট্য, লিপিড পানিতে প্রায় অদ্রবণীয়। তেল পানিতে দিলে কি দ্রবীভূত হয় না ভেসে থাকে। এটি বর্ণহীন, নারকেল তেলের বর্ণ আছে স্বাদহীন, গন্ধহীন। কিন্তু বাজারে যে তেলে বেশ সুন্দর ফ্লেভার, এটা কিন্তু আসলেই তেল না, এটা ফ্লেভার দেওয়া হয়েছে, এবং হয়তো তেল কিছু দিয়ে তাতে ফ্লেভার দেওয়া হয়েছে, এটা কিন্তু ন্যাচারাল না। এরা ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম ইত্যাদিতে দ্রবণীয়। এরা ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসাবে কাজ করে। লিপিড পানির চেয়ে হালকা, তাই পানিতে ভাসে। হাইড্রোলাইসিসের শেষে এরা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। তুমি হাতে একটু তেল আর পানি নিয়ে ফেটে যখন গায়ে দিলে, তখন গ্লিসারিন, বাজারে গ্লিসারিন কেন গ্লিসারলের মতন কাজ করে। তাহলে ফ্যাটি অ্যাসিড আর কি বলছে, এটা হাইড্রোলাইসিস শেষে মানে পানিতে ভাঙলে এটা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পায়। লিপিডের গঠন সাধারণত গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে গঠিত লিপিড হয়। ফসফোলিপিডে গ্লিসারল, আচ্ছা ফ্যাটি অ্যাসিড ছাড়া ফসফেট এবং নাইট্রোজেন বেস থাকে। একটু পড়ো তোমরা লিপিডের গঠনে। আমি পড়ি লিপিডের কাজ। তাহলে লিপিড কাকে বলে, তাহলে লিপিডের বৈশিষ্ট্য পড়লাম, লিপিডের কাজ, তারপর শ্রেণী বিভাগটা পড়বো। চর্বি, তেল জাতীয় লিপিড উদ্ভিদের সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে। চর্বি ও তেল। কুমড়ার যে বীজের ভেতরে যে বীজপত্র থাকে, এটা তো লিপিড। এটা কি তোমার আমার খাওয়ার জন্য? সরিষার বীজ কি তোমার আমার খাওয়ার জন্য? না না, সরিষার বীজ থেকে এটা অঙ্কুর হবে, সেই গাছটা যত সময় না খাদ্য উৎপাদন করতে পারবে ততদিন তাকে খাদ্য সরবরাহ করবে বলে, কিন্তু আমরা ওটা খেয়ে ফেলি। যাও, আমাদের কাজে ওটা খাবোই। চর্বি ও তেল জাতীয় লিপিড উদ্ভিদের সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। বিভিন্ন তেল বীজ যেমন সরিষা, তিল, সয়াবিন অঙ্কুরোদ্গমকালে লিপিড খাদ্যরূপে গৃহীত হয়। এদের বিজারণকালে অধিক এটিপি তৈরি হয়। ফসফোলিপিড বিভিন্ন মেমব্রেন গঠনে কাজ করে। মেমব্রেন মানে সেল মেমব্রেন। মোম জাতীয় লিপিড, মৌমাছির যে চাক, মৌচাক, মধুটা নেই, ওটা তো মোম, ওটাও লিপিড। ওটা তো গাছের ওই ইসের থেকে নিয়ে আসছে, ওটার নাম কি, ওই ফুলের নেকটার থেকে নিয়ে আসছে। মোম জাতীয় লিপিড পাতার
বহিরাঙ্গনে স্তর হিসেবে মোম জাতীয় লিপিড। গাছের দেহে যে লিপিড থাকে সেটা পাতার উপরে যে তেল তেলিয়ে ভাব থাকে, একটু পানি লাগিয়ে পড়ে যায়, এটা বহিরাঙ্গনের লিপিডের আবরণ। বিশেষ করে সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ ফরেস্টের পাতাগুলো সব অত্যন্ত পুরু এবং স্যাকুলেন্ট, এতে মোমের আস্তরণতা বেশি থাকে, যার জন্য জোয়ার ভাটায় পাতাগুলো ছিঁড়ে যায় না। তাই বলছে মোম জাতীয় লিপিড পাতার বহিরাবরণে স্তর বা কিউটিক্যাল স্তর সৃষ্টি করে, এবং তার ফলে সে অতিরিক্ত প্রচ্ছেদনের হাত থেকে তাদের রক্ষা করে। কতিপয় এনজাইম প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, ফসফোলিপিড কাজ এটা পড়াবো। সালোক সংশ্লেষণে গ্লাইকোলিপিড হিসেবে ভূমিকা পালন করে, প্রোটিনের সাথে যুক্ত লিপোপ্রোটিন গঠন করে এবং লিপোপ্রোটিন শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত থাকে। এবার লিপিডের শ্রেণী বিভাগ। রাসায়নিকভাবে লিপিড হচ্ছে সরল লিপিড, যৌগিক লিপিড এবং উৎপাদিত বা উদ্ভাবিত লিপিড। সরল লিপিড উদাহরণস্বরূপ কিন্তু যেমন চর্বি, তেল, মোম। যৌগিক লিপিড ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড। উৎপাদিত লিপিড যেটা আমরা তৈরি করি, রাবার। রাবার বাগান দেখছো? কক্সবাজারের লামুতে রয়েছে রাবার বাগান, বাংলাদেশে, ইন্দোনেশিয়ায় রয়েছে, বিভিন্ন দেশে রয়েছে রাবার বাগান। রাবার অর্থে গাছের থেকে যে কষ, রাবার গাছ থেকে যে কষ বের হয়, সেই কষটা ধরে নিয়ে কারখানায় এটাকে বিভিন্ন রং ব্যবহার করা হয়, এটাকে প্রসেস করে রাবার তৈরি করা হয়। তাহলে এটা উৎপাদিত লিপিড, এটা কষ মানে তো লিপিড, তাই বলছে উৎপাদিত লিপিড। স্টেরয়েড, টারপিন বিক্রি হয় বাজারে, রাবার ইত্যাদি। আণবিক গঠন অনুসারে লিপিড 5 প্রকার: নিউট্রাল লিপিড, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, টারপিনস, মোম, টারপিনয়েডস, মোম ইত্যাদি। এখানে আমি একটু বেশি করে দেখাচ্ছি একটু পরেই। এগুলো কিন্তু সংজ্ঞা পড়বা এবং উদাহরণ পড়বা, উদাহরণ দিয়ে জ্ঞানমূলক এমসিকিউ দিয়ে দেবে। আচ্ছা, তারপরে এই যে সরল লিপিড কাকে বলে? 2 প্রকার। এটা হচ্ছে চর্বি ও তেল মিলিয়ে স্নেহ পদার্থ, এটা মোম। চর্বি আর তেল দুটো ভিন্ন। গরুর ভেতরে যে চর্বি, আমাদের দেহের ভেতর চর্বি, তেল তো আর একরকম। স্নেহ বা চর্বি ও তেল। আচ্ছা, আগে সরল লিপিড। যে সকল লিপিডের বিশ্লেষণে স্নেহ পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না তাকে সরল লিপিড বলে। এই 2 রকম: স্নেহদ্রব্য বা চর্বি ও তেল, এবং আরেকটা হচ্ছে মোম। স্নেহদ্রব্য বা চর্বি ও তেল। ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল এস্টারকে বলা হয় স্নেহদ্রব্য। এতে 3 অণু ফ্যাটি অ্যাসিডের সাথে 1 অণু গ্লিসারল যুক্ত হয়, একে ট্রাইগ্লিসারাইড বা নিউট্রাল লিপিডও বলা হয়। ট্রাইগ্লিসারাইড 2 রকম, যথা চর্বি ও তেল। এই যে চর্বি, তেল, এটা ভাগ করছি চর্বি। এটা এবার দেখো সেই কত টেম্পারেচারে কি হয়। যে সকল ট্রাইগ্লিসারাইড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং সাধারণ তাপমাত্রায় অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন বা অর্ধকঠিন অবস্থায় বিরাজ করে তাকে চর্বি বলে। উদ্ভিদ জীব দেহে যেসব চর্বি থাকে না, প্রাণী দেহে চর্বি থাকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটার সাথে শক্ত থাকে। যেমন উদ্ভিজ্জ চর্বি পাম অয়েল, 20 ডিগ্রি নিচে নেমে গেলে জমে যায়। পাম অয়েল তো গাছের ফল থেকে তৈরি হয়, পাম গাছের ফল থেকে তৈরি হয়। এর গলনাঙ্ক বেশি। নারকেল তেলও তাই চর্বি জাতীয়, নিম্ন তাপমাত্রায় জমাট বেঁধে যায়, শীতকালে বেঁধে যায় না, তখন তাপমাত্রা নিচে নেমে যায় বলে। তেল যে সকল, এটাও ট্রাইগ্লিসারাইড সম্পৃক্ত, ট্রাইগ্লিসারাইড এটা সম্পৃক্ত, এটা অসম্পৃক্ত, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং সাধারণ তাপমাত্রায় তথা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, যেমন ভোজ্য তেল, সরিষার তেল, সয়াবিন তেল ইত্যাদি। আচ্ছা, চর্বি ও তেলের কাজ ফল ও বীজে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। সঞ্চিত খাদ্য ওই ফলকে বড় করা বা বীজকে অঙ্কুরিত করা। এই কারণ মেইন কাজ বীজের অঙ্কুরোদ্গমকালে কার্বোহাইড্রেটের পরিবর্তনের মাধ্যমে এটা বলেছে। মোম কাকে বলে? আর এটা এমন না। মোমের কাজ উদ্ভিদের অঙ্গের ওই উপরিতলে থাকে মোম। একটা গাছের কচি কাণ্ডের গায়ে মোম থাকে যাতে পোকামাকড় সহজে তাকে আক্রমণ করতে না পারে, এরকম আর কি। যৌগিক লিপিড যে লিপিড সরল লিপিডের সাথে কিছু জৈব অ্যাসিড ও জৈব অজৈব পদার্থের সংমিশ্রিত যৌগিক লিপিড বলে। এ আবার 3 রকম: ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড। ফসফেট এবং লিপিড গ্লিসারল ফ্যাটি কাকে বলে সংজ্ঞা। তারপর এটা উদাহরণস্বরূপ পাই লেসিথিন, সেপানিন ইত্যাদি কয়েকটি ফসফোলিপিডের নাম। কাজ কোষ ঝিল্লি গঠন করে ফসফোলিপিড, বিভিন্ন কোষের অঙ্গাণু ঝিল্লির গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এটাই মেইন কাজ। কিন্তু কতিপয় এনজাইমের প্রস্তুতি হিসেবে কাজ করে। ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কোষের ভেদ্যতায় করে। গ্লাইকোলিপিড সরল লিপিডের সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত থাকে তখন তাকে গ্লাইকোলিপিড বলে। এখানেও বেশ কিছু উদাহরণ আছে। ফটোসিনথেটিক অঙ্গাণু গঠনে ভূমিকা পালন করে, ফটোসিনথেসিস প্রক্রিয়া গ্লাইকোলিপিড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সালফোলিপিড আছে, তোমরা পড়বা। উৎপাদিত লিপিড এই যে একটু আগে বলছিলাম স্টেরয়েড, আমি এখানে একটু কথা বলবো, এমসিকিউতে দেবে বা সিকিউতে দেবে। উৎপাদিত লিপিড
যৌগিক লিপিডের আদ্য বিশ্লেষণের ফলে যে লিপিড উৎপন্ন হয় তাকে উৎপাদিত লিপিড বলে। এই যে আমরা রাবার তৈরি করি, স্টেরয়েড, টার্পিনস ইত্যাদি। এই স্টেরয়েড, টার্পিনস, রাবার ইত্যাদি টার্পিনয়েডস লিপিডের উদাহরণ। স্টেরয়েড লিপিডস পড়বা কাকে বলে এমন না, হ্যাঁ তবে কথা আছে এই উদাহরণগুলো পড়বে। কোলেস্ট্রল, এখানে একটা কথা আছে, স্টেরয়েড কোলেস্ট্রল 27 থেকে 29টি কার্বন বিশিষ্ট পরমাণু বিশিষ্ট আইসোপ্রোপিনয়েড যৌগকে স্টেরয়েড বলা হয়। এখানে এরা উদ্ভিদে মুক্ত অবস্থায় অথবা গ্লাইকোসাইড হিসাবে বিদ্যমান থাকে। কোলেস্ট্রল, স্টিগমাস্ট্রল, আর্গনেস্ট্রল ইত্যাদি। এই কোলেস্ট্রল আমরা একটু পড়বো। আলু, সুপুরি আলুতে কোলেস্ট্রল পাওয়া যায়, অধিক পরিমাণ কোলেস্ট্রল প্রাণীদেহে পাওয়া যায়। প্রাণীদেহে কিন্তু কোলেস্ট্রল সবচেয়ে বেশি থাকে, বলে না কোলেস্ট্রল বেশি, কোলেস্ট্রলের জন্য তার ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না, আর ব্লাড সার্কুলেশন হচ্ছে না বলে তার হার্ট অ্যাটাক করছে, হার্ট ফেল করছে ইত্যাদি। তাই কোলেস্ট্রল দুই প্রকার, এইখান থেকে এমসিকিউ দেবে, সিকিউ দেবে। দেখো দুটো শব্দ আমি পড়ে শোনাচ্ছি। কোলেস্ট্রল দুই প্রকার, লো ডেনসিটি লিপোপ্রোটিন LDL, লো ডেনসিটি লিপোপ্রোটিন, আর হাই ডেনসিটি লিপোপ্রোটিন HDL। মানুষের রক্তে কোলেস্ট্রল বেশি থাকা অত্যন্ত ক্ষতিকর। এর একটা চার্ট আর তোমাদের বইয়ে আছে যে কত পরিমাণ কোলেস্ট্রল কিতাব বা কোলেস্ট্রল টেস্ট আছে। রক্তে HDL বেশি থাকা মন্দ নয়, তবে LDL বেশি থাকা খুবই ক্ষতিকর। মেয়েদের ভেতরে স্ত্রী লোকের রক্তে HDL বেশি থাকে এবং LDL কম থাকে, যার জন্য কিন্তু স্ত্রী লোকের হার্ট অ্যাটাক কম হয়, পুরুষ লোকের হার্ট অ্যাটাক বেশি হয়। এইটা বলবে, নাম দিয়ে বলবে অমুকের LDL এর চেয়ে HDL বেশি, এইভাবে গল্প করবে, তারপর সেটা কি উপকার করে তাই বলবে। এজন্য পুরুষ লোক অপেক্ষা স্ত্রী লোকের হৃদরোগ কম হয়। কোলেস্ট্রল বেশি থাকলে রক্তনালী শুরু হয়ে যায় এবং হৃদযন্ত্রে রক্ত চলাচল কমে যায়, ফলে করোনারি থ্রম্বোসিস, হৃদরোগ হয়ে থাকে। মানুষের রক্তে HDL এর মাত্রা বেশি থাকা ভালো, সেটা 40 মিলিগ্রাম পার ডাইলিউশনের চেয়ে বেশি থাকা ভালো, তবে LDL এর মাত্রা 100 মিলিগ্রাম পার ডাইলিউশনের চেয়ে কম থাকা ভালো। বিভিন্ন প্রকার চিকিৎসা স্টেরয়েড ব্যবহারকারী, এই সকল স্টেরয়েড দিয়ে আমরা ওই কোলেস্ট্রল তথা রক্ত চলাচলটা করে থাকি। যাও, টার্পিনস সম্বন্ধে বলেছে, আমরা শেষ পর্যায়ে এসে গেছি। রাবার সম্বন্ধে একটু বলতে যে প্রথমেই বলেছিলাম যে রাবার তৈরি হয়, যে বাস, গাড়ি, ট্রাক ইত্যাদি টায়ার করতে গেলে রাবার তৈরি করা হয়। সেই রাবার এটা একটা লিপিড, এই যে প্যারালাবার গোত্র বিভিন্ন, এই যে হেভিয়া ব্রাজিলিয়েন্সিস, ব্রাজিল থেকে এই গাছটা আসছে। এই গাছের গাছ থেকেই রাবার তৈরি করা হয়েছে। এছাড়া বট, ফিকাস, বটের আটা আছে না, এটা রাবার তৈরি হয়। রাবার ছাড়া কৃত্রিম উপায় রাবার উৎপাদন করা যায়, এটাকে গাম রাবার বলে। বটের রাবার কিন্তু টায়ার করে না, ওই রাবার গাছ থেকে করা হয়। ট্রাক, বাস, মোটর গাড়ি, রিক্সা ইত্যাদি টায়ার করতে লিপিডের রাসায়নিক উপাদান। লিপিড সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সমন্বয়ে গঠিত, আগে আমরা সংজ্ঞায় বলেছি। আচ্ছা, তারপরে ক্যারোটিনয়েডস, স্টেরয়েডস, এগুলো তোমরা পড়ো। এই এখানে HDL বেশি থাকা ক্ষতিকারক, কিন্তু HDL কম থাকা ক্ষতিকারক, এটা আমি একটু আগে পড়িয়ে আসছি, এটা তোমরা পড়বা। আমি এই লিপিডের পরে ভিটামিন ও জীব দিয়ে লিপিডের ভূমিকা এটা পড়ে শেষ করবো। ভিটামিন সমূহ, ক্যারোটিনয়েড, স্টেরয়েডের মতো কতক ভিটামিনও আইসোপ্রেনের রাসায়নিক পরিবর্তন ও কোভ্যালেন্ট লিঙ্কের মাধ্যমে তৈরি হয়। ক্যারোটিনয়েড থেকে ভিটামিন A তৈরি হয়। ক্যারোটিনয়েড, ভিটামিন A, গাজর খাও, গাজরে ক্যারোটিনয়েড থাকে। আচ্ছা, এর অভাব হলে ত্বক শুষ্ক হয়ে যায়, রাতকানা রোগ হয় এবং বৃদ্ধি রহিত হয়, দেহের বৃদ্ধি বা উদ্ভিদের বৃদ্ধি রহিত হয়। ভিটামিন ডি, ক্যালসিয়াম, দুধ খাইতে বললাম, ভিটামিন ডি এই হাড়ের জয়েন্ট বা কোনো হাড় এসবগুলো রক্ষা করে। ভিটামিন ডি অন্ত্র কর্তৃক ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে। এর অভাবে হাড়জনিত বিভিন্ন রোগ সৃষ্টি হয়। একদল লিপিড ভিটামিন ই হিসাবে পরিচিত, এরা ধারণ বিতরণ বিক্রিয়ায় সাহায্য করে। ভিটামিন কে, কলা, পাকা কলায় ADEK ভিটামিন কে থাকে। ভিটামিন কে সবুজ শাকসবজিতেও প্রচুর পাওয়া যায়। আবার অন্ত্রের ব্যাকটেরিয়াও তৈরি করে, আমাদের দেহে যে ব্যাকটেরিয়া থাকে সেও কিন্তু তৈরি করে, সে আমাদের ইনসুলিন তৈরি করে, হরমোন তৈরি করে, তথা প্রোটিন তৈরি করে, এনজাইম তৈরি করে, আবার ভিটামিন কেও তৈরি করে। এরা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পানিতে রক্ত জমাট কোথাও কেটে গেলে কি হয়, সেখানে রক্ত জমাট বাঁধে না অনেকের, কারণ তার ভিটামিন কে এর অভাব। এই ভিটামিন কে থাকলে রক্ত জমাট বেঁধে সেই ক্ষতস্থান পূর্ণ হয়ে যায়। পানিতে দ্রবণীয় ভিটামিন হলো বি এবং সি, এবং পানিতে অদ্রবণীয় ভিটামিন ADEK। শাকসবজি সবসময় ধুয়ে তারপর কাটতে হয়, তাই নাহলে কেটে ধুলে তার ভিটামিন সব পানিতে ধুয়ে যায়, তুমি একটা কিছু খাইলে কিন্তু শাকসবজি যে ভিটামিনটা খাইতে পারলে না।
জীবদেহে লিপিডের ভূমিকা। জীবদেহে লিপিড উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে লিপিডের। সেল মেমব্রেন থেকে শুরু করে অধিকাংশ অঙ্গাণুর আবরণী ফসফোলিপিড দিয়ে গঠিত। ফসফোলিপিড কেবল এদের গঠন উপাদান হিসাবেই কাজ করে না, দ্রব্যের আদান প্রদানেও ভূমিকা পালন করে। একটু আগে আমি লিপিডের বিভিন্ন স্টেপে যে কাজগুলো করেছি দেখো, তার সংক্ষিপ্ত ভূমিকা নেই। লিপিডের অভাবে যদি মাইটোকন্ড্রিয়া নামক অঙ্গাণুটি অকার্যকর হয়ে যায়, তবে কি হবে? মাইটোকন্ড্রিয়া শক্তিঘর আর হবে না, বেঁচে থাকা যাবে না। লিপিড ঘটিত ক্যারোটিনয়েডস, স্টেরয়েড হরমোন বা ভিটামিন এ, ডি, ই, কে প্রভৃতি জীবদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝছো। এরপরে আমরা পড়াবো প্রোটিন এনজাইম পড়াবো। তো আজকের না, তোমরা আশা করি ভালো থাকো। সকলকে ধন্যবাদ।